নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। কি সমস্যা বলুন তো? এতদিন তো আমার মেয়ের ওয়ার্ক ফ্রম হোম ছিল, আর এখন হয়ে গেছে ওয়ার্ক ফ্রম অফিস। ফলে তাকে কিন্তু কলকাতা দৌড়াতে হচ্ছে। হ্যাঁ, ফলে খুব সমস্যায় পড়ে গেছি। কারণ হচ্ছে এই যে ব্লগগুলো বানানো, সব কিছু এডিট করা, সব কিছুই ও করে। এখন ওকে যে কিভাবে পাবো, মানে সেই পাওয়াটাই খুব মানে সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। আজকে দেখুন না, এখন অনেকটাই রাত হয়ে গেছে। ও অফিস থেকে ফিরলো, কোনোভাবে বসে পড়লাম। কারণ অনেক দিন হয়ে গেল, বেশ 2-3 দিন তো হলোই বটে, যে কোনো ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, দেখা যাক কতদূর কি হয়। তো আজকে রোজই তো ভৌতিক ঘটনা বলি আপনাদেরকে। আজকে শোনাবো একটা দৈবিক ঘটনা প্রথমে, আর পরের দিকে সামান্য ভৌতিক ঘটনা দিয়ে আজকের পুরো ভিডিওটা আমি সাজিয়ে নেব। প্রথম যে ঘটনাটা শোনাতে চেয়েছি বা শোনাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাকে শেয়ার করেছে জ্যোতি সাউ। জ্যোতির ঘটনা অলরেডি আপনারা শুনেছেন, যে ওই যে আমি ছবি দিয়েছিলাম লোকনাথ বাবার মন্দিরের পেছনে, কাঁচের পেছনে যে অবয়বগুলো, ছায়ামূর্তিগুলো, সেই জ্যোতি আমাকে ঘটনাটি শেয়ার করেছে। দেখুন, ওর বক্তব্য হচ্ছে, বা ওর বক্তব্যের সাথে আমিও একমত, কারণ আমিও এটাই শুনেছি, যে জ্যোতি একটা গোপাল কিনবে কিনবে কদিন ধরে করছে। হ্যাঁ, গোপাল একটা কিনবো ভাবছি বা আনাবো, তা সেই গোপালটাকে পুরো নিজের সন্তানের মতো আমি ট্রিট করব। হুম। ওর ছেলের নাম ওম। বলে ওমকেও যেভাবে খাওয়াই দাওয়াই, ওই গোপালকেও সেইভাবে খাওয়াবো, এটাও চিন্তা করছে। তো এবার চিন্তা করতে করতে, ও তো বলেইছি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, ফলে ও বিভিন্ন জনের কাছ থেকে এই ব্যাপারে পরামর্শ চাইছে। যে ওমকে যেমন, ওম কখনো ম্যাগি খায়, হ্যাঁ, কখনো চকলেট খেলো, কখনো অন্য কিছু খেলো, সেইভাবেই আমি ওকে, গোপালকেও ট্রিট করতে চাইছি আমার পুরো নিজের বাচ্চার মতো, সন্তানের মতো। এটা কি উচিত হবে? এরকম ভাবে ও একটা সবার সাথে পরামর্শ করছে। তা অনেক বিদগ্ধ ব্যক্তি যারা রয়েছেন, কারণ ও যেহেতু রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, সেই সমস্ত 2-1 জন মহারাজের সাথেও কথা বলেছেন। তা তারাও তাদের মত পোষণ করেছেন, এবং সাধারণ মানুষ ও আমার কাছেও মতামত চেয়েছে যে কি করা যায় না যায়। তা এই রকম ভাবেই চলছিল। হঠাৎ করে একটি ঘটনা জ্যোতির কানে আসে, এবং এই ঘটনাটি হয়তো ঈশ্বরই ওকে মানে এই ঘটনার সম্মুখীন করেছিলেন, জানি না। মোট কথা, একটি ঘটনা জ্যোতি জানতে পারে। ঘটনাটি আবার মন দিয়ে আপনারা শুনুন। ঘটনাটি হচ্ছে যে এক ভদ্রমহিলা, তার 2 সন্তান, একজনের নাম হচ্ছে পিন্টু, একজনের নাম হচ্ছে মন্টু। 2 সন্তান, স্বামী স্ত্রী, এবং শাশুড়ি মা রয়েছেন, যদিও তিনি উইডো, স্বামী মারা গেছেন। তা এই নিয়ে কিন্তু ভদ্রমহিলার সুখের সংসার। ভদ্রমহিলা যথেষ্ট এডুকেটেড, এবং মানে এতদূর পড়াশোনা করেছেন, এবং চিন্তা ভাবনা বিজ্ঞান মনস্ক, মানে খুব কি বলবো, সংস্কার রয়েছে এক কথায় বলতে গেলে তার মধ্যে। তা এই ভদ্রমহিলা হঠাৎ করে চিন্তা ভাবনা করেন যে পিন্টু আর মন্টু আমার যেমন 2 ছেলে, আমি ওরকম ভাবে গোপাল একটা নিয়ে আসবো। গোপালকে আমি আমার নিজের সন্তানের মতো নিয়ে আসবো। গোপাল হবে আমার ছোট সন্তান। এই মনে করে তিনি কিন্তু গোপালকে নিয়ে আসেন। এবার গোপালকে নিয়ে সেই একদম পুরো নিজের সন্তানের মতো ট্রিট করতে থাকেন। পিন্টু মন্টুকে যেমন কখনো ম্যাগি করে দিচ্ছেন, কখনো চকলেট দিচ্ছেন, কখনো তারা ডাল ভাত খাচ্ছে। যা যা তারা খাচ্ছে বা যেভাবে তাদের ট্রিট করেন তিনি, গোপালকেও ঠিক সেইভাবে তিনি ট্রিট করা শুরু করেন। এমনকি গোপালকে তিনি নিজের পাশে, যেমন পিন্টু আর মন্টু ঘুমায় বিছানাতে শুয়ে, সেইভাবে বিছানায় এক পাশে ওনার কিন্তু ছোট সন্তান গোপাল কিন্তু শুয়ে থাকে। এইভাবে তো দিন যাচ্ছে। এইভাবে চলতে চলতে যখন এবার একটা আমি ইয়ে করছি, কথা বলছি, আজকাল দেখুন, আজকাল ছোট বাচ্চাদেরও
অনেক কিছু বিষয় শেখানো হয়। তা আমার এই শব্দটা উচ্চারণে কেউ কিন্তু কিছু মাইন্ড করবেন না, কারণ আজকাল বাচ্চাদের এডুকেশনের মধ্যেও গুড টাচ ব্যাড টাচ, হ্যাঁ, বাচ্চা মেয়েদের পিরিয়ড সম্পর্কে জানানো হয়। তা সেই আমি শব্দটাই উচ্চারণ করছি যখন আমাদের পিরিয়ড চলে মেয়েদের, মহিলাদের বা মায়েদের। এবার সেই সময় এই ভদ্রমহিলা কি করতেন, গোপালকে পুরো টাচ করতেন, কারণ তার মনে হতো কোথাও গিয়ে যে আমার পিরিয়ড চলাকালীন আমি তো আমার পিন্টু মন্টু তাদেরকে তো খাওয়া বন্ধ রাখছি না, তাদেরকে ধরছি না এমন তো নয়, তাহলে গোপালকে ধরবো না কেন। তা এই ব্যাপারটা ওনার কিন্তু ভেতর থেকে আসতো। তা যেটা বললাম যে ভেতর থেকে আসতো, তার মানে কি, তার অন্তঃস্থল, তার মনের কথা তিনি শুনতেন। এবারে বা বাড়িতে কখনো ধরুন কেউ মারা গেছে, আমরা অসহ্য পালন করি, উনি কিন্তু সেগুলো কিছু মানতেন না। কারণ হচ্ছে যে আমার অসহ্য পালনে আমার গপু সোনা বা আমার বাচ্চাটা কিন্তু না খেয়ে বসে থাকবে, হ্যাঁ, তাই তিনি কিছু মানতেন না। তিনি শরীর খারাপ হলেও কিছু ওইরকম গোপালকে সেবা করতেন যেমন নিত্যদিন দুই ছেলের করেন, সেইভাবে অসহ্য চলাকালীনও কিন্তু তিনি কিন্তু এই গোপালের সেবাটা করতেন। এবার কি, তিনি তার, যেহেতু বললাম, মনের কথা শুনতেন, তিনি নিজে যেটা ভালো বুঝতেন সেটা করতেন। এই ব্যাপারটা দেখুন, আমাদের সমাজবদ্ধ জীব আমরা, আমাদের তো সমাজকে নিয়ে চলতে হয়। আমরা দেখবেন মায়ের যে মন্দিরগুলো আছে, আমি তারাপীঠ বলুন, দক্ষিণেশ্বরে বলুন, এই সব জায়গায় দেখবেন যে মায়ের ভোগে কিন্তু মাছের ব্যবহার হয়, হ্যাঁ। আর কিন্তু আমরা বাড়িতে সাধারণত যে ঠাকুরের আসন, হ্যাঁ, আপনারা কে কি করেন আমি জানি না, ঠাকুরের আসনে কিন্তু যদি মা কালীর একটা ছোট্ট ফটো বা কিছু মূর্তি, একটা ছোট্ট কিছু থাকে, আমরা কিন্তু চট করে সেই ঠাকুরের আসনের সামনে কিন্তু মাছ ভাতটা ধরতে পারি না, তাই তো। এবারে ব্যাপার হচ্ছে যে এইভাবে তো উনি তো ওনার মতো করে চলছিলেন, কিন্তু যেটা বললাম যে আমরা সমাজবদ্ধ জীব। এবারে মানুষের মুখ তো বড় সাংঘাতিক একটা জিনিস, হ্যাঁ। ওনার এই বিহেভিয়ারটা নিয়ে ওনার কিন্তু পুরো পাড়া প্রতিবেশী সবাই কিন্তু একটা বিরাট আলোচনা তারা কিন্তু করা আরম্ভ করেন। এবার আলোচনা চলছে, হ্যাঁ, আস্তে আস্তে ভদ্রমহিলাকে মানে কোণঠাসা করে দেওয়া যাকে বলে সেই রকম ভাবে চলছে। এই চলতে 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 ঘটনাটা কিন্তু তার বৃদ্ধা শাশুড়ি মাও ফলো করেছেন। এবার ফলো করে তিনি কিন্তু বলছেন যে এই বৌমা একদমই ভালো না, হ্যাঁ, এ কিরকম ব্যাপার, তিনি ঈশ্বর, হ্যাঁ, তিনি গোপাল যা কৃষ্ণতা, তাকে এইভাবে উনি আমার বৌমা খাওয়া দাওয়া করাচ্ছে, এইভাবে যা বাচ্চারা খাচ্ছে সেটাই ওকে দিচ্ছে, এইভাবে তো এটা তো খুব পাপ হচ্ছে, হ্যাঁ। আর বাইরের লোকেরা তো বলছে তোমাদের বংশ ধ্বংস হয়ে যাবে, এই হবে সেই হবে। এবার ভদ্রমহিলা কিন্তু পুরো রুখে যাচ্ছেন, উনি বলছেন যা হবে আমি বুঝে নেব, কিন্তু আমি আমার সন্তানকে কোনোভাবে ছেড়ে দিতে পারি না। আমার পিন্টু মন্টু যেমন, আমার ছোট গোপালও সেই রকম, ও আমার একটা সন্তান, আর আমি সন্তান মনে করেই তাকে এনেছি, কাজেই তাকে তো আমি এইভাবে আমার শরীর খারাপ বলে তাকে আমি ধরবো না, তাকে সেবা দেব না, এটা তো হয় না। তা উনি ওনার মতো চলছেন, কিন্তু অশান্তি ক্রমশ বাড়ছে ক্রমশ বাড়ছে। এবার একটা মানুষ তো, তিনিও একটা মানুষ, এই চলতে 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 একটা সময় উনি লক্ষ্য করছেন যে ওনাকে সবাই ওনার কথা ইগনোর করে যায়, উনি কিছু বলতে গেলে এড়িয়ে চলে, আস্তে আস্তে ওনার সাথে মেশা পুরো বন্ধ। শুধু উনি বলেন না, ওনার পুরো পরিবারের সাথে মেশা লোক বন্ধ করে দিচ্ছে, এবং ওনাদেরকে পুরো একঘরে টাইপের করে দেওয়া হয়েছে। কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি, কোথাও কিন্তু ওনাদেরকে ডাকা হয় না। তো এইভাবে চলতে চলতে, আর শাশুড়ি মাও তো বাড়িতে এরকম ভীষণ অশান্তি করছেন যে এ আবার কি, হ্যাঁ, প্রভুর সাথে তুমি এইগুলো করছো, এগুলো কি ঠিক করছো, অনেকভাবে উনি বোঝাচ্ছেন, কিন্তু ওনার মন সায় দিচ্ছে না যে আমি তো ঈশ্বরকে নিয়ে আনিনি, আমি এনেছি আমার সন্তানকে নিয়ে এসেছি বাড়িতে, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে এইভাবে পারবো। করতে করতে আর অশান্তি মানুষ কতদিন সহ্য করতে পারে বলুন না। একটা সময় গিয়ে উনিও কিন্তু পিছু হাঁটেন,
এবং যখন ওনার পিরিয়ড হয় তখন কিন্তু উনি গোপালকে, ঠাকুরের আসনেই গোপাল বসানো ছিল, এবার গোপালকে মানে ওখানেই উনি বসিয়ে রাখেন, আর গোপালকে ছোন না, হ্যাঁ, আর কোনো ঠাকুরকেই যেমন জল বাতাসা এই সময় তিনি দেন না, গোপালকেও কিচ্ছু দেন না, ধূপ ধুনো কিচ্ছু দেন না। আর এইরকম শরীর খারাপ চলাকালীন যে পিন্টু আর মন্টু, তাদেরকেও যে দিয়ে এগুলো দেয়াবে, তারাও মানে জানে না কিভাবে কি করতে হয়। আর এদিকে ওনার স্বামী হাড় ভাঙা পরিশ্রান্ত হয়ে বাড়িতে ফেরেন, কোন সকালে দুটো ভাত খেয়ে বেরিয়ে যান, অনেক রাত হয় ফিরতে, তখন তার পক্ষেও সম্ভব নয়। গোপাল ওরকম সিংহাসনের মধ্যে বসে থাকে, গোপালের সামনে কোনো খাবার দাবার কিচ্ছু দেওয়া হয় না। এবারে একদিন হলো কি, সেদিনকে ওনার ওই শরীর খারাপ বললাম তো, তা শুতে যাওয়ার আগে ওই তাকিয়ে উনি দেখছেন যে গোপাল ওই সিংহাসনে বসে আছে, দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন মনের মধ্যে, যে এতদিন তো সন্তানের মতো দেখেছেন, তা গোপাল ওরকম ভাবে পড়ে আছে, খুব মন খারাপ হচ্ছে ওনার, কিন্তু কিচ্ছু করার নেই। তা উনি বিছানায় এসে শুয়ে পড়েন। শুয়ে পড়ার পর কিছুক্ষণ বাদে তখন ওই 3:15 হবে, মানে রাত্রে 11টা 11:30 নাগাদ শুয়ে পড়েছেন, 3:15 বা 3টে এরকম হবে। তখন উনি হঠাৎ করে দেখছেন, স্বপ্ন দেখছেন, একটা অদ্ভুত স্বপ্ন, এবং স্বপ্নে পুরো উনি মানে কথা বলছেন গোপালের সাথে। উনি দেখছেন যে মূর্তিটা ওনার রয়েছে, সেই মূর্তিটা ওনার কাছে এসে হাউমাউ করে কাঁদছে, খুব কাঁদছে গোপাল। তখন বলছে যে মা, তুমি যাদেরকে চেনো না, যারা তোমার কেউ নয়, তুমি তাদের কথা শুনে আমাকে পর করে দিলে। তখন এই ভদ্রমহিলা উনি বলছেন যে কি করব বলো গোপাল, আমি কি করব, আমি কি করতে পারি, এরা সমানে বলছে, আর কি করব বলো, তোমার সবাই বলছে নাকি তুমি দেবতা, তুমি আমার ছেলে নও, তুমি দেবতা, কাজেই ওই জন্যই তোমাকে আমি ওখানে বসিয়ে রেখেছি, আর আমার শরীর খারাপে বা কিছুতে আমি আর তোমাকে ধরছিও না, এই রকম কি করব, আমি কত অত্যাচার, লোক এইভাবে যে বলছে আমাকে, আমি কি করব। তখন গোপাল বলছে কাঁদতে কাঁদতে, খুব কাঁদছে গোপাল, যে মা, তুমি যখন আমায় কিনে এনেছিলে তখন কি তুমি আমাকে ঈশ্বর ভেবে কিনেছিলে? তুমি তো আমাকে এনেছিলে তোমার সন্তান ভেবে এনেছিলে, তাহলে কেন এরকম ভাবে তুমি আমাকে ফেলে রেখেছো? আমি কতদিন কিছু খাচ্ছি না, আমি চুপ করে বসে আছি, বলে গোপাল খুব কাঁদছে। এবারে উনার তো হঠাৎ করে ঘুম ভেঙে গেছে এই কনভারসেশনের পর। উনি তো ধীর ফিরিয়ে উঠে বসে উনি কিন্তু ঠাকুরের আসনে দৌড়ে গেছেন, গিয়ে দেখছেন যে সিংহাসন ফাঁকা, গোপাল কিন্তু নেই। সব ঠাকুর সাজানো আছে, গোপাল কিন্তু আসনে নেই। হ্যাঁ, উনি তারপরে প্রচুর খোঁজা খুঁজেছেন যে ঘরের ভেতর থেকে, সিংহাসন থেকে গোপাল কোথায় যাবে, যেহেতু শোয়ার সময়ও দেখেছে গোপাল সিংহাসনে ছিল। সেই গোপালের মূর্তিটি বেমালুম যেন উবে গেছে বা ভ্যানিশ হয়ে গেছে। তা যাই হোক, এরপরে তো এই ভদ্রমহিলার সাথে তো এই ব্যাপারটা ঘটেছে, গোপালকে কিন্তু সেই উনি কিন্তু আর ফিরে পাননি, কোনোদিনই আর ফিরে পাননি। তা এই ঘটনাটা যখন জ্যোতিষ শোনে, তা যারা এইসব বিষয়ে খুব স্কলার, যারা এইসব বিষয় নিয়মিত চর্চা করেন, তা বেলুড় মঠের একজন প্রণম্য সন্ন্যাসী আছেন, যার নামটা আমি মুখে আনতে চাইছি না, তা ওনার সাথে জ্যোতির একটা ভালো সম্পর্ক আছে। তা ওনার কাছে কিন্তু উনি তখন মানে যদি ওনার কাছেও কিন্তু এই গোপালকে যদি আমি আমার সন্তানের মতো ট্রিট করি, সেটা কোনো আমার কি অপরাধ হবে, এই সব বিষয়ে কিছু জিজ্ঞাসা করেছিল। তা তখন কিন্তু উনি একজন বললাম তো বিদগ্ধ ব্যক্তি, এবং উনি একটা সময় খুব ভালো জায়গায় উনি কর্মরত ছিলেন। পরবর্তী দিনে জানেনি সাধু সন্ন্যাসীরা তো সমস্ত পিছন মানে পিছুটান পিছুটান ফেলে তো চলে আসেন, সন্ন্যাসী মন্ত্রে তারা দীক্ষিত হন। তা উনি তো পরবর্তী দিনে এরকম সরে আসেন ওই জীবনটা থেকে। তা ওনার জ্যোতি যেটা বলেছে যে পুরো ওনার জ্ঞান মানে
তার কোনো সীমা পরিসীমা নেই, এবং প্রচুর পড়াশোনা, এখনো এই বয়সেও কিন্তু তিনি প্রচুর পড়াশোনা করেন। তিনি জ্যোতিকে বলেছেন যে আজকে আমরা বর্তমান দিনে দাঁড়িয়ে বিভিন্ন রিচুয়ালসকে কেন্দ্র করে যে ঢাক, ঢোল, আলো, লাইট, বক্স বাজানো, হ্যাঁ, এই সমস্ত করি, হ্যাঁ, কোথাও মানসা করলে দামি শাড়ি, গয়না, বিভিন্ন মানে সেই 56 ভোগ করে নিয়ে যাওয়া, এই সমস্ত আমরা করি, কিন্তু ভক্তের শুধুমাত্র আকুতিটুকুই কিন্তু ভগবান গ্রহণ করেন, অর্থাৎ ভক্তের ভক্তিটুকুই কিন্তু ভগবান গ্রহণ করেন, ভগবানের এসব কিচ্ছুই কিন্তু তার প্রয়োজন পড়ে না। এটা হলো তিনি বলেছেন, বলে তিনি একটা অদ্ভুত সুন্দর ঘটনা শেয়ার করেছেন। আসুন তাহলে ওই ঘটনাটাও শুনে নেওয়া যাক। ঘটনাটি হলো খুব একজন গরিব মানুষের, তিনি নাকি একটি বই থেকে এই ঘটনাটি পড়েছেন এবং জ্যোতির সাথে শেয়ার করেছে। দেখুন, হয়তো আপনাদের মধ্যেও কেউ এই ঘটনাটি শুনে থাকতে পারেন। একজন খুব গরিব ব্যক্তি, তিনি না ভাগাড়ে যেতেন নিয়মিত। ভাগাড় মানে জানেন তো, যেখানে মৃত পশু দেহাবশেষ সেখানে ফেলা হয়। তো ওই ভাগাড়ে গিয়ে তিনি না ওই মৃত পশুর চামড়া কাটতেন, এবং পরবর্তী সময় ওই চামড়াগুলিকে উনি এই ব্যাগ, বেল্ট, এই যে যেখানে আর কি পশু চামড়া কাজে লাগে সেই সব জায়গায় উনি বিক্রি করতেন। কিন্তু মানুষটি প্রচণ্ড অভাবী ছিলেন। তা প্রায়ই তিনি একটি মন্দিরের সামনে দিয়ে আসতেন, এবং মন্দিরে ওই শ্রীকৃষ্ণ বিরাজমান, সেখানে ওনার পূজা অর্চনা এগুলো হতো, এবং তিনি না খুব দুঃখ পেতেন যে সবাই প্রভুকে কত কিছু নিয়ে গিয়ে ভোগ দেয়, আমি কিছুই দিতে পারি না। ওরকম একদিন তিনি ভাগাড়ে গিয়ে পৌঁছেছেন, আর পথে কিন্তু ওই কৃষ্ণর পুজো হচ্ছে, সুন্দরভাবে পুজো করা হচ্ছে, সবাই কত লোক পুজো করছে। তা উনি ওটা দেখে ভাগাড়ে এসেছেন। এবার এসে নিয়ে ওনার তো খুব মনটা খারাপ যে প্রভু আমার নিজেরই জোটে না, আমি তোমাকে কি দিয়ে পুজো দেব বলো। এই মনে করে তখন ওই মৃত পশু, যে পশুর তিনি আর কি চামড়াটা তুলে ফেলেছেন, তুলে ফেলার পর হঠাৎ করে ওনার মনের মধ্যে হয়েছে যে ঠিক আছে, আমি তাহলে কিছুটা চর্বি কেটে নিই। মাংস মানে চামড়াটার তলায় যে চর্বি, উনি সেই চর্বিটা খানিকটা কেটে নিয়ে তিনি দুহাত দিয়ে তুলে, মানে পুরো এইভাবে চর্বিটা হাতে নিয়ে তিনি দেবতার উদ্দেশ্যে বলেছেন যে প্রভু, আমার তো কিচ্ছু নেই, আমার নিজেরই প্রায়শই খাবার জোটে না, তুমি দয়া করে এইটুকু গ্রহণ করো, আমার বড় সাধ তোমাকে কিছু দেওয়ার। হ্যাঁ, তা সেই চর্বিটুকু নাকি প্রভু গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তা এটা তো আমি একটা, উনি যে যে ঘটনাটা জ্যোতির সাথে শেয়ার করেছে সেই ঘটনাটাই আপনাদের শোনালাম। তবে মোরাল অফ দ্য স্টোরি কি বলুন তো, সেটা হচ্ছে ভক্তের যে আকুতি বা ভক্তের চোখের জল, প্রভু এটাই চান। প্রভু কিন্তু বা ঈশ্বর কিন্তু আর কিছুই চান না। এগুলো যে সাড়ম্বরে বা আড়ম্বর আমরা করি, হ্যাঁ, যে সন্তুষ্ট করব, দেবতাকে সন্তুষ্ট করব, আমারও কোথাও গিয়ে মনে হয়, এবং আমি কিন্তু একজনের লেখায় পড়েছিলাম যে ঈশ্বর খালি একটা জিনিসই পান করেন, সেটা হচ্ছে ভক্তের চোখের জল। তার যে একটা কোনো ব্যাপার, ধরুন আজ আমার এটা হচ্ছে না বলে আমি যে হাউমাউ করে তার কাছে কাঁদলাম, সেইটুকুই, সেই জলটুকুই নাকি ঈশ্বর খালি নেন। জানি না এই ঘটনাটা আজকে আপনাদের কেমন লাগবে। বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। হ্যাঁ, আর দৈবিক ঘটনা তো আমি খুব একটা বলি না, এই ঘটনাটা আমাকে এতটা স্পর্শ করেছে যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যদি কমেন্ট করেন, আশা করছি জ্যোতিও খুব খুশি হবে। তাহলে পরের ঘটনার দিকে যাই। আপনারা অনেকেই কিন্তু আমার সেই পুরনো বাড়িটির কথা জানতে চেয়েছেন, যেটা ইছাপুরে মারিকপাড়া বলে একটা জায়গা ছিল, সেখানে ছিল এই বাড়িটা পুরোপুরি হন্টেড একটি বাড়ি ছিল। তা দেখুন, আমার যখন বিয়ে হয় না, তখন আমার স্বামী
খুব সামান্য আয় করতেন, বুঝতে পারলেন? এবার তখন তাহলে আপনারা বলবেন যে আপনি তো তাহলে আপনার বাবা মা কেন বিয়ে দিল? কিছু কিছু ক্ষেত্রে কি হয় বলুন তো, বংশ পরিচয় আমাদের সময় যেগুলো ছিল সেগুলো দেখে না ওই কোনোভাবে আর কি বিয়ে হয়ে গেছে। তা যাই হোক, এবার বিয়ে হওয়ার পর তো আমরা আকুল পাথারে পড়ে সেরকম অবস্থা, কারণ আমি তো বললাম মাধ্যমিকটি দিয়েই আমার বিয়ে হয়ে গেছে। এবার আমার পড়াশোনা রয়েছে, আমাদের রেগুলারে পেট চালাবার একটা ব্যাপার রয়েছে, এদিকে তো এই রকম অবস্থা, ওনার তো আয় পায় ভীষণ কম ছিল সেই সময়। তা প্লাস হচ্ছে কি, আমি তো বললাম শ্বশুর বাড়িতে শাশুড়ির সাথে আমার কোনোদিনই ফ্রেন্ডশিপ গড়ে ওঠেনি। তা বছর খানেকের মধ্যেই জানেন তো, বিয়ের 1 বছরের মধ্যেই কিন্তু আমরা সেই পদাঘাত খেয়ে বাড়ি থেকে তো বেরিয়ে চলে আসলাম। চলে এসে ইছাপুরে আমার বাবার সাথে চাকরি করতেন এক ভদ্রলোক রাইফেল ফ্যাক্টরিতে। তিনি তখন মানে জামাই তো পরিষ্কার বলে দিল আর যাই হোক আমি ঘর জামাই হতে পারবো না। তা ভালো কথা, তার সেই বলা কথাটাকে সম্মান জানিয়ে তখন একটা ঘর বাড়ি দেখার তো আপ্রাণ আমরা চেষ্টা শুরু করলাম। তা ওই ইছাপুর মারিকপাড়াতে ওই ওই ভদ্রলোকের বাড়ি একটা খুঁজে পাওয়া গেল। এবার বাড়িটার আমি বর্ণনা আপনাদের দিই। বাড়িটার চতুর্দিকে বিরাট উঁচু পাঁচিল, সেই জেলখানায় যেরকম পাঁচিল থাকে ওরকম পাঁচিল, এবং সেই সিংহ দুয়ারের মতো বিরাট কাঠের দরজা ঠেলে তো ভেতরে ঢোকা হলো। ঢুকে নিয়ে একটা বিরাট বড় উঠোন, এবং উঠোনের বাঁ দিকে, দরজা দিয়ে ঢুকেই বাঁ দিকে একটা ভাড়াটে। আচ্ছা, উঠোন দিয়ে সোজা চলে এসে দুটো ছোট্ট ছোট্ট কুটিরের মতো ঘর, ওপরে হচ্ছে আপনার টালির চাল, চতুর্দিকটা পাকা, মেঝে পাকা, আর হচ্ছে আপনি ওই যে ঘর বললাম দুটো ঘর, এই কিরকম ঘর, মধ্যেখানে একটা পার্টিশন, দুটো ঘরের মধ্যেখানে একটা পার্টিশন, এপাশে একটা ঘর, তার সামনে একটা মানুষ দাঁড়াতে পারে এরকম একটা ছোট্ট একটা বারান্দা, আর বারান্দা দিয়ে মানে বারান্দায় উঠলেন, উঠে নিয়ে এই ঘরটায় ঢুকে পড়লেন। আর ঘরটার মধ্যে যদি একটা কি বলবো ছোট একটা খাটও পাতা হয়, সে ঘরে আর নড়াচড়ার জায়গা নেই। যাই হোক, আর হচ্ছে ওই যে বললাম বারান্দাটুকু, বারান্দার সামনেও তো সেই উঠোনটা, উঠোনটা জাস্ট 2-3টে পা পার হলেই দুটো আবার দরজা মানে রান্নাঘর করা আছে। ওই রান্নাঘর দুটো পাশাপাশি জোড়া রান্নাঘর, তার মাথাতেও কিন্তু সেই টালির চাল। এই হলো। তা আমাদের যেহেতু ক্ষমতা কম, তা আমার বাবা মা খুবই কষ্ট পাচ্ছিল যে আমরা কিভাবে ওখানে থাকবো, আমি তো কোনোদিনও এরকম ঘরে থাকিনি, আর না আমার হাজবেন্ড থেকেছে। তা আমরা তখন বললাম যে না না ঠিক আছে। আমি বোঝালাম যে দেখো ওর যেরকম ব্যবস্থা সেরকমভাবেই তো আমাদের থাকতে হবে, কিছু করার নেই, যা আমরা ওখানে গিয়েই তো উঠলাম। কিন্তু তখন আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে ওটা পুরোপুরি ছিল একটা হন্টেড হাউস। ওই বাড়িতে যাওয়ার পর প্রথম প্রথম কয়েকটা ঘটনায় আমি পুরো বিস্মিত হয়ে যাই, এবং বাড়িটা ভর্তি ভাড়াটে, আপনারা ভাবতে পারবেন না। ওই যে বললাম ছোট ছোট দুটো ঘর, মানে কি গেট থেকে ঢুকে এইরম ভাবে যে উঠোনটা, এখানে তো বিস্তৃত উঠোন, এই যে উঠোনটা এরম ভাবে এসে এই ঘুরছে, এই পাশে দুখানা ঘর, আর এই দিকে গেলে পর ভেতর বাড়ি, ভেতর বাড়িতেও কিন্তু সেই ভাড়াটে, আর ওইখান দিয়ে ভেতর বাড়ি দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায় এরকম। প্রথম যেটা জানতে পারি ওই বাড়িটিতে গিয়ে, যে ওই বাড়ির যিনি ভদ্রমহিলা, মানে বাবার সাথে যিনি চাকরি করতেন, উনি কিন্তু বাবার বন্ধু ছিলেন না, বাবার কলিগ ছিলেন বলতে পারেন। তো ওনার মানে কি ওনার যিনি মা ছিলেন, হ্যাঁ, মার ছিল হচ্ছে বাড়িটি হচ্ছে প্রাণ। ওই বাড়িটার মধ্যে সারাটা দিন ওই ভদ্রমহিলা ঘুরে বেড়াতেন, এবং কোন ভাড়াটে কি অন্যায় করছে না অন্যায় করছে এগুলো উনি দেখে বেড়াতেন। মানে সব সময় ওই আমরা ওই ওনাকে কাকা বলতাম, যিনি বাড়িওয়ালা, ওই কাকা বলতেন তোমরা বুঝতে পারো না, আমার মা কিন্তু বাবা মা কেউ কিন্তু এ বাড়ি ছেড়ে যায়নি। এবার আমি তো বুঝতেই পাচ্ছেন মাধ্যমিক দিয়ে সবে বিয়ে হয়েছে আমার, আমি একটা ছোট মেয়ে, আর তারপরে কি কলকাতায় আমার ডেলি প্যাসেঞ্জারি করতে হতো, পড়াশোনা তো চালাতে হয়েছে। তা সেক্ষেত্রে কি আমি প্রচণ্ড না ভয় পেয়ে যেতাম, এবং
আমি যেহেতু শহরে বড় হয়েছি, হ্যাঁ, তখন ইছাপুর আমার কাছে বিরাট বড় একটা গ্রাম। হ্যাঁ, তা তখন তো বাধ্য হয়ে এখানে আসতে হলো। এবং তখন ওই খুব ভয় পেতাম। আর কলেজ থেকে না ক্লাস থাক আর যাই থাক, দুপুর দুপুর না বাড়ি এসে ঢুকে পড়ার চেষ্টা করতাম। কারণ এই বাড়িটির একটা বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে গরমের দিনে ধরুন ওই 7টা, আর শীতের দিনে ওই 5:30 থেকে 6:45, এর মধ্যে না সিংহ দরজা পুরো বন্ধ হয়ে যেত। এবারে বন্ধ হয়ে যাওয়ার পর যে যার ঘরে ঢুকে পড়ল, এবং বাড়িওয়ালা গ্যাটসে ওপরে গিয়ে দোতলায় উঠে বসে থাকলো। এখন প্রশ্ন হলো, তাহলে যারা বাইরে চাকরি করতো, যেমন আমার হাজবেন্ড ছিলেন, আরেকজন ভদ্রলোক ছিলেন, এরা তাহলে ঢুকবেন কি করে? এরা কি অদ্ভুত উপায় আমি জানি না, এরা এই পাঁচিল থেকে জাম্প করে, ওই উঠোনে জাম্প করে যে যার ঘরে ঢুকতেন। এই মানে পুরো বাড়িতেই 2টো বেটা ছেলেই ছিলেন যারা কিন্তু বাইরে থেকে আসতেন। তো ওই ভদ্রলোকেরও অল্প বয়স ছিল, আমার হাজবেন্ডেরও অল্প বয়স ছিল, এনারা এই জাম্প করে এই বাড়িটির মধ্যে ঢুকতেন। আর আমি না ওই ঘরের মধ্যে ঢুকে কান খাড়া করে থাকতাম, কখন একটা দমাস করে আওয়াজ পাবো, তাহলেই বুঝবো যে হয় ওই দাদা ফিরলেন, আর নয় আমার হাজবেন্ড এসছে। কারণ এতটাই মানে ভীত হয়ে আমি থাকতাম। তা এরকম করতে করতে কিরকম ইনসিডেন্ট ঘটেছিল ওই বাড়িতে দেখুন। একজন ভাড়াটের, হ্যাঁ, তাদের বাড়ির 2টো ছেলে ছিল। সেই বাড়ির যে ছোট ছেলে, সে প্রচণ্ড ভালো নাকি ক্রিকেট খেলতো। মানে একটা কত বলবো, ওই 18-19 বছরের ছেলে, তার কিন্তু ওই খেলা থেকেই ভবিষ্যতে মানে চাকরি বাকরি হবে, এত ভালো খেলা মানে খেলতো সে। সে একদিন সকালে খেলতে গিয়ে, হ্যাঁ, বাড়িতে চলে আসে। তারপরে বাড়িতে এসে বলে আমার পেটটা ব্যথা ব্যথা। এবার সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে, তখন বলছে আমার পেটের মধ্যে আজকে একটা বল লেগেছে। এর বলছে ওই রাতের মধ্যে নাক মুখ দিয়ে এমন ব্লিডিং শুরু হয়, ডাক্তার ডেকে এনেও কিচ্ছু করা যায়নি, ওই বাড়ির মধ্যেই কিন্তু ছেলেটি মারা যায়, তার তত্তাজা প্রাণটা চলে যায়। আচ্ছা, আরেকটি ফ্যামিলির দেখুন, সেই ফ্যামিলির একটি ছেলে ছিল, সে না একটু মানে প্রতিবন্ধী ছিল, মানে ওই লাঠি বা ওই ক্র্যাচ এগুলো নিয়ে সে হাঁটাচলা করতো। সেই ছেলেটি পড়াশোনায় এত ব্রিলিয়ান্ট ছেলে, হ্যাঁ, সবাই তাকে মনের জোর দিত, সব কিছু বোঝাতো। হঠাৎ করে তার একদিন কি হলো, তাকে দেখে কেউ কিন্তু বুঝতে পারেনি, সে টুকুস করে গিয়ে রেল লাইনে গলা দিল। এই বাড়ির ঘটনা। আরেকটি ভাড়াটেদের ঘরে দেখুন, মানে যখন ওই ভদ্রমহিলা আসলেন ওই বাড়ি, ওই ভদ্র কাকিমার সাথে আমার ভীষণ ভালো রিলেশন ছিল, ওই বাড়ির মধ্যে ওনার সাথেই আমার খুব ভালো রিলেশন ছিল, এবং ওনার 2 মেয়ে, ওনার হাজবেন্ড, সবার সাথে। তো ওই কাকিমা যখন নাকি ভাড়া এসছিল এই বাড়িতে, উনি নাকি এত কাজ করতে পারতেন, সবাই তাজ্জব হয়ে যেত। হঠাৎ করে ওনার সমস্ত হাত পা সমস্ত পড়ে গেছিল, ফলে তিনি কিন্তু, আমি নিজে চোখে দেখেছি, তিনি পটিটাও কিন্তু ল্যাট্রিনে গিয়ে মানে টয়লেট ল্যাট্রিনে গিয়ে করতে পারতেন না। ওনাকে কিন্তু ঘরের মধ্যেই সবকিছু তার মেয়েরা মিলে করাতো। তা উনি নিজেও বলতেন যে আমাকে, যে জানো তো, আমার ডাক নাম ধরে বলতেন যে জানো তো, বাঁচতে চাও তো এই বাড়ি ছেড়ে পালিয়ে যাও। আমি পালিয়ে যেতে পারছি না, কারণ বুঝতেই তো পারছো, মানে ভাড়া ছিল কম, ওনাদের অনেক দিন ধরে আছেন, ওনাদের ভাড়া কম। আর কাকু না একটা সোনার দোকানে কর্মচারী ছিলেন মাত্র। তাই উনি বলতেন সবসময়, কাকিমা জানো তো, আমি না মানে অতি কষ্টে এখানে পড়ে আছি, আমার এরকম হয়ে যাওয়ার পেছনে এই বাড়িই দায়ী, না হলে সবাইকে তুমি যাকে পারো জিজ্ঞাসা করে নিও, দেখবে সবাই এক বাক্যে বলবে যে আমি কতটা কর্মঠ ছিলাম। এটা গেল ওনার ঘটনা। আরেকটা ফ্যামিলির দেখুন, স্বামী স্ত্রী বাচ্চা সব এই উঁচু, তখনকার দিনে উঁচু ধরনের যে খাটগুলো ছিল, সেই উঁচু খাটের ওপর বাচ্চা, ছোট বাচ্চা ঘুমিয়ে রয়েছে। তা সে কোনোদিনও হামাটামা দেয়নি, হ্যাঁ, মা জানে তার সঙ্গে হামাটামা দেয়নি।
তা কিছুটা দূরে মানে খাটের একদম ধরতে গেলে ধারে, ঘরটা ছোট ছিল বলে ওর তলায় উনুন জ্বলছে আর উনুনের মধ্যে ডাল ফুটছে। এবার হঠাৎ করে সেই বাচ্চাটা কোনোদিনও যে হামা দেয়নি, মানে হামা দেওয়া শেখেনি। এবার দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, বাচ্চারা কিন্তু একবারে হামা দিতে পারে না, চেষ্টা করে করে তারপরে কিন্তু হামা দেওয়া শেখে। ওমা, সে নাকি হামা দিয়ে ওই ডালের কড়াইয়ের মধ্যে পড়ে না পুরো সেদ্ধ হয়ে গেছিল। তার মা কি কাজে একটা বাইরে গেছে, এরকম ঘটনা ঘটেছিল। কাজেই বিভীষিকা ছিল ওই বাড়িটা আমাদের কাছে। তা একটা ছোট্ট ইনসিডেন্ট বলে আজকের ব্লগটা এখানে আমি শেষ করে দেবো। তা একদিন হয়েছে কি, আমার হাজবেন্ডের ফিরতে না প্রচণ্ড রাত হচ্ছে, প্রচণ্ড, প্রায় লাস্ট ট্রেনে ফেরার সময়ও উত্তীর্ণ হয়ে গেছে। তা তখন তো আমি নতুন নতুন ওই বাড়িতে গেছি, আমি তো বললাম আমি প্রচণ্ড ভয় পেতাম যে ওই বাড়িতে আমি কি করে থাকবো। তা ওই যে এক ভদ্রলোক ছিলেন বললাম না, যে আমার হাজবেন্ড ছিলেন, আর একজন দাদা ভাই ছিলেন। তা আমি কি করেছি, এত আমার ভয় লাগছে, এবার আমি না ওই ঘরে, মানে ঘরটা বন্ধ করে দিয়ে, টিউব জ্বলছে, আমি ওই গল্পের বই পড়ছিলাম। এবার আমি না বই পড়তে খুব ভালোবাসি। এবার পড়তে 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 আমার যখন হুঁশ ফিরল, তখন দেখি কি লাস্ট ট্রেনও তো বেরিয়ে গেছে, তাহলে উনি এখনো আসছেন না কেন, আমি আমার হাজবেন্ডের কথা ভাবছি। এবারে তখন আমি কি করব, আমি দরজাটা কোনোভাবে খুলে আমি ওখান থেকেই না, ভেতর বাড়ির দরজাটাও খোলা, ফলে কি ওই যে বললাম দুটো মেয়ে, তাদের মাটা ইয়ে ছিল, ধরুন মেয়ে দুটোর নাম হচ্ছে মৌ আর পিউ, ধরে নিন, আমি সঠিক নাম বলছি না। তা আমি ওই যে ছোট মেয়েটা পিউ, ওকে আমি এখান থেকে, ঘর থেকে খুব চিৎকার করে ডাকছি যে এই পিউ, এই পিউ, শুনে যা, শুনে যা, এরম করছি। আর সবাই তো ভয়ে ঘর থেকে বেরোতো না। তা আমার গলাটা পেয়ে না, ওরা খুব আমায় ভালোবাসতো, ওরা আমাকে বলছে যে, আমায় দিদি বলতো, বলে কি হয়েছে দিদি, ওদের ওখান থেকেই বলছে, মানে ও আমি যখন ডাকছি, আমি যখন চিৎকার করে করে ডাকছি, চিৎকার করে ডাকার আগে কি ঘটলো দেখুন, ওদের ওই ভেতর বাড়িতে একটা কম পাওয়ারের বাল্ব জ্বলতো। আমি পরিষ্কার দেখলাম ওই মৌপিউয়ের বাবা, মানে ওই কাকু, উনিও তো ওই সন্ধ্যে সন্ধ্যে এসে তো ঢুকে পড়তেন। আমি দেখলাম উনি না ওই দু তিনটে স্টেপ ওনাদের ঘর থেকে বেরোলেন, উনি ধুতি পাঞ্জাবি পরতেন, ঘর থেকে বেরোলেন, বেরিয়ে দু তিনটে স্টেপ সিঁড়ি নিচে নামলেন, নেমে নিয়ে উনি কিন্তু বাথরুমের দিকে ওনাদের চলে গেলেন। তখন আমি না বুকে বল পেলাম, যাকে বাবা, এরা তো অন্তত জেগে আছে, রাত হয়ে গেল এরা জেগে আছে। তা আমি ওই পিউ পিউ মৌ এই করছি খুব। তা তখন ওই পিউ বেরিয়ে এসে বললো কি হয়েছে। তখন আমি বললাম, শোন না, আমার ভীষণ ভয় করছে, এবার তোর দাদা তো এখনো ফেরেনি, কি করি বলতো। তখন বললো, কোনো ভয় পেও না, তুমি ঘরে তালা মারো, মেরে আমাদের ঘরে এসো, এসে বলো কি হয়েছে। তা আমি তখন চট করে তালা টালা মেরে আমার বারান্দা, ওই তো বললাম একফালি বারান্দা, ওখানে আলোটা জ্বলছে, আমি তখন ভেতর বাড়িতে চলে গেলাম। এবারে ভেতর বাড়িতে গিয়ে তা কাকিমাকে বলছি যে যা কাকুকে দেখলাম, বুঝলে কাকিমা, ঢুকেই বলছি ঘরে, কাকুকে দেখলাম যে বাথরুমের দিকে যেতে, তাতে আমি মানে বুকে আমার প্রাণ ফিরে এলো, যে অন্তত কাকু তো জেগে আছে, কত রাত হয়ে গেছে বলো তো। তখন কাকিমা বলছে, হ্যাঁ কাকুকে কি করে দেখলে, কাকু কোথায়, কাকু তো আমার এই দেখো পাশে শুয়ে। আমি তো মানে ভাবতে পারবেন না যে আমি পুরো মানে এই চর্মচক্ষে দেখলাম কাকু ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে চলে গেল। তখন আমি তো মানে ঠক ঠক করে কাকুকে দেখে কাঁপছি। তখন কাকিমা, বললাম না এত ভালো ছিলেন, আমি তো একটা ছোট মেয়ে, আমাকে কাছে বসিয়ে বলে, আদর করে বলছে কি, মা এরকম অনেক কিছু এ বাড়িতে তুমি দেখবে, তুমি কখনো কিন্তু ভয় পাবে না, ঠাকুরকে ডাকবে। তা যাই হোক, তারপরে তো পরবর্তী সময় তো আমার হাজবেন্ড ফিরে এসেছিলেন। তা এই আজকে আপনারা শুনতে চেয়েছিলেন বলে আমি কয়েকটা ছোট ছোট ইনসিডেন্ট বললাম ওই বাড়ির। ওই বাড়ির কিন্তু আরো অনেক ইনসিডেন্ট আছে, আপনারা যদি শোনেন আপনারা জানাবেন। হ্যাঁ, অনেকেই আমায় ঘটনা পাঠাচ্ছেন, কিন্তু বললাম তো সমস্যাটা হয়ে গেছে যে এই আমার মেয়ে বেরিয়ে যাওয়াতে খুবই সমস্যায় পড়ে গেছি, জানি না কিভাবে আমি আপনাদের সামনে আসব, তবে চেষ্টা তো করবই। অনেকে যারা ঘটনা দিয়েছেন তাদের ঘটনাগুলো নিয়ে পরবর্তীতে আসব, এবং তারপরে আপনারা যদি চান আবার কিন্তু
আমি আমার নিজের জীবনে নিজের চোখে দেখা এই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কি, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, ভীষণ ঠান্ডা পড়েছে, যারা একটু আমার বয়স্ক দাদা দিদিরা রয়েছেন তারা খুব সাবধানে থাকবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো। আর কারোর জীবনে যদি ঘটে যাওয়া কোনো ঘটনা থাকে বা নিজে কিছু ফিল করেছেন, অবশ্যই কিন্তু আমার ইমেল আইডি দেওয়া আছে, সেখানে একটু যোগাযোগ করবেন, তাহলে আমি পরবর্তীতে ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করব। পুরনো বন্ধুরা যারা রয়েছেন তারা কিন্তু, যদি ভিডিও আজকের ভালো লাগে, একটু বন্ধু বান্ধবের সাথে প্লিজ দয়া করে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে কি বলবো, হ্যাঁ, আপনাদের অমূল্য সময় দিয়ে আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিও, তাহলে অবশ্যই কিন্তু লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই অলে গিয়ে প্রেস করবেন। তাতে কি আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার, শুভরাত্রি।